Hello everyone, this is Shahriar. Welcome to Learn with Shahriar. আগের ভিডিওতে আমরা টেবুলার সামারি নিয়ে কথা বলেছিলাম। আমরা শিখেছিলাম অ্যাকাউন্টিং এর বেসিক জিনিস টেবুলার সামারি কিভাবে লিখতে হয়। আজকে আমরা জেনারেল জার্নাল কিভাবে লিখতে হয় সে সম্পর্কে কথা বলবো। এরপরের ভিডিওতে আমরা দেখাবো ট্রায়াল ব্যালেন্স এবং লেজার বুক কিভাবে লিখতে হয় সে ব্যাপারে। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন নিয়েছি যেটার মধ্যে বলা হয়েছে অন এপ্রিল অ্যাডভেঞ্চার্স ট্রাভেল এজেন্সি বিগ্যান অপারেশনস, মানে একটা যাত্রা শুরু করেছে তাদের কোম্পানি নিয়ে। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ। মোট টোটাল 13টা ট্রানজ্যাকশন তারা করেছে। এখানের মধ্যে ইনভেস্ট আছে, ব্যাংক লোন, তারপর ইকুইপমেন্ট, সাপ্লাইজ আর ব্লা অনেক কিছু আছে। তো তো প্রথমেই আমরা এই একটা কথা বলে রাখি যে জেনারেল জার্নাল শিখতে গেলে সবার আগে আমাদেরকে এই টেবুলার সামারি জানতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমি আগে বলবো, যদি আপনার টেবুলার সামারি সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমার আগের ভিডিও থেকে টেবুলার সামারি সম্পর্কে আইডিয়া নিয়ে নেবেন। আচ্ছা, তো এইখানে আমরা বোঝানোর সুবিধার্থে এই প্রবলেমটা আমরা প্রথমে আগে টেবুলার সামারি করে নিয়েছি। এই যে প্রবলেম, এখানে এই প্রবলেম টেবুলার সামারি আমরা এখানে এই তো করে নিয়েছি, ঠিক আছে? এই তো তো আমরা জানি কি টেবুলার সামারির মধ্যে এই যে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাই এগুলো কিসের মধ্যে পড়ে? অ্যাসেটের মধ্যে পড়ে। নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এগুলো লায়াবিলিটিস। আর ওনার্স ক্যাপিটাল, ওনার্স উইথড্র, রেভিনিউ, এক্সপেন্স এগুলো কিসের মধ্যে পড়ে? ওনার্স ইকুইটি। এই তিনটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এগুলো অনেক কাজে আসবে, অনেক। আমি আবারও বলছি এগুলো অনেক কাজে আসবে। তো এখানে আমরা পুরোটা টেবুলার সামারি করলাম, করার পর দেখি আমাদের দুই সাইডে কি করলো, আমাদের যে টোটাল যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট মিলে গেছে। তার মানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের এই টেবুলার সামারিটা পারফেক্টলি ঠিক। আচ্ছা, তাহলে এবার আমরা এই টেবুলার সামারি থেকে এবার এই জেনারেল জার্নালটা কীভাবে লিখবো সে সম্পর্কে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে জার্নালের মধ্যে আমাদেরকে দুটো করে ডাটা এন্ট্রি করতে হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখেন একটা করে ডাটা এন্ট্রি করেছি, তাই না? এই যে 1 নম্বর একটা, 2 নম্বর 2টা, 3 নম্বর 3টা, ঠিক আছে? কিন্তু এখানে আমরা কি করতে যাচ্ছি, এখানে আমরা একটার মধ্যে দুটো করে ডেটা এন্ট্রি করছি। আচ্ছা, তাহলে আচ্ছা, এর আগে একটা শর্টকাট শিখিয়ে দিই আপনাদেরকে। শর্টকাট টিপসটা হলো, এখানে যদি অ্যাসেটস থাকে, ঠিক আছে, এটা মনে রাখবেন সবসময়। অ্যাসেটস যদি বাড়ে, এই উপরেরটা হলো প্লাস আর নিচেরটা মাইনাস বোঝাবে। উপরেরটা প্লাস, নিচেরটা কি মাইনাস বোঝাবে, ঠিক আছে? এই সবসময় উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস বোঝাবে। আচ্ছা, এখানে আমরা অ্যাড করে দিই। আমরা তাহলে উপরেরটা কি বললাম? ইনক্রিজ হলে কি হবে? ডেবিট হবে। তার মানে অ্যাসেটস যদি ইনক্রিজ হয় তাহলে সেটা কি হবে? ডেবিট। আর যদি ডিক্রিজ হয় তার মানে ক্রেডিট, ঠিক আছে? লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, রেভিনিউ এগুলো যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে? ক্রেডিট। আর যদি ডিক্রিজ হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে হলো ডেবিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হলো যে যদি এক্সপেন্স ইনক্রিজ হয় তাহলে হবে ডেবিট, আর ডিক্রিজ হলে ক্রেডিট। সাধারণত এক্সপেন্স ডিক্রিজ হয় না, কিন্তু আমরা আর কি জানার সুবিধার্থে, মানে আমরা মিলানোর সুবিধার্থে বলে রাখলাম যে এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট হবে, ঠিক আছে? এইবার আমরা আমাদের আগের থেকে সলভ করা একটা আমরা জেনারেল জার্নালকে আমরা ধাপে ধাপে বুঝাই, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রবলেম আমার কি বললো? প্রথম ট্রানজ্যাকশনে ওনার্স ইনভেস্টেড $24,000 ইন দ্য বিজনেস। তার মানে এখানে কি হলো? ওনার যদি ইনভেস্ট করে থাকে $24,000 ইন দ্য বিজনেস, তাহলে প্রথম আমাদের কি হবে? এখানে ক্যাশে 24,000 প্লাস হবে, আর ওনার্স ক্যাপিটালে 24,000 কি হবে? প্লাস হবে। আচ্ছা, তার মানে কি? তার মানে হলো এখানে আছে, এখানে আমরা লিখবো 1 নম্বর ট্রানজাকশন দিব। এখানে কি কি থাকবে? ডেট থাকবে, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। ডি আর দিয়ে ডেবিট বোঝায় আর সি আর দিয়ে ক্রেডিট বোঝায়। আচ্ছা, এখানে এবার দেখি তাহলে আমাদের কি ছিল? এখানে ক্যাশ আর ওনার্স ক্যাপিটাল, তাই তো? এই যে ক্যাশ, এই যে 1 নম্বর ক্যাশ আর এই কি ওনার্স ক্যাপিটাল। আচ্ছা, ক্যাশে কি হয়েছে আমাদের? এখানে যখন আমরা ইনভেস্ট করেছি তার মানে কি হয়েছে? আমাদের ক্যাশে এই যে প্লাস হয়েছে। তো এখানে দেখো তো, আচ্ছা এখানে ক্যাশ কি? ক্যাশ কি অ্যাসেটস না? আমরা এখানে শর্টকাটে কি বলেছিলাম? শর্টকাটে বলেছিলাম ক্যাশ যদি ইনক্রিজ হয় তাহলে সেটা কিসে হবে? ডেবিটে হবে। তাহলে এই দেখেন ক্যাশ, এই যে এখানে ডেবিটের মধ্যে 24,000, ঠিক আছে? এবার আসি ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল কি জানি? ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি কি এখানে প্লাস হয়েছে, মানে বাড়ছে, ইনক্রিজ হয়েছে। তাহলে ওনার্স ইকুইটি যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে? সেটা ক্রেডিট। এই যে দেখেন এখানে ওনার্স ইকুইটি বা সরি ওনার্স ক্যাপিটাল এখানে কি হয়েছে? ক্রেডিটের মধ্যে চলে আসছে, ঠিক আছে? বুঝে গেছে? এইভাবে যদি আপনার মিলায় পড়েন, সো সিম্পল, মানে অনেক সিম্পল।
আর একটা কথা বলে রাখি, এই যে আমি টেকনিকগুলো অ্যাপ্লাই করে বোঝাই আপনাদেরকে, এগুলো আমার নিজের বানানো কোনো টেকনিক না। আমি ইন্টারনেট ঘেটে এখানে ওখানে ভিডিও দেখে বা রিসার্চ করে ChatGPT দিয়ে যা আমি সহজভাবে বুঝতে পারি সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ আমি এভারেজ লেভেলের স্টুডেন্ট, সুতরাং আমি এটা মানি যে আমি যে জিনিসটা বুঝতে পারবো সেটা আমার আশেপাশে যারা আছে, যারা সেটা হোক হাই লেভেল বা মিডিয়াম লেভেল বা লো লেভেল, তারা সবাই বুঝতে পারবে। এই জন্য আমি সেই টেকনিকগুলো সহজ সহজ টেকনিকগুলো বের করে নিজে বুঝি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি। আচ্ছা, তাহলে 1 নম্বরটা চলে গেল। 2 নম্বরে যে ট্রানজাকশন বলা হয়েছে সেটা বলা হয়েছে কি, obtain a bank loan for $7,000 by issuing a note payable। মানে কি, এই যে ক্যাশের মধ্যে 7,000 টাকা বাড়বে আর এই নোটস পেয়েবলের মধ্যে 7,000 বাড়বে। তো ক্যাশ বাড়ছে প্লাস ক্যাশ কি একটা অ্যাসেট, আমরা কি জানি আমরা এখানে কি দেখলাম যে যদি অ্যাসেট বাড়ে, যদি এখানে অ্যাসেট বাড়ে, অ্যাসেট বাড়লে কি হয়, এই যে এখানে ডেবিট হয়। তাহলে অ্যাসেট কি এখানে ডেবিট হয়েছে, ক্যাশ এই তো দেখেন ডেবিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বাড়ছে আমাদের এখানে 2 নম্বরে নোটস পেয়েবল কত বাড়ছে, 7,000, এখানে প্লাস আছে, তার মানে কি নোটস পেয়েবলটা কি জানি আমরা, নোটস পেয়েবল কিন্তু লায়াবিলিটিস, ঠিক আছে। লায়াবিলিটিস বাড়লে কি হয় দেখি তো, লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট হয়, এই দেখেন নোটস পেয়েবল ক্রেডিট। এখন কথা হলো, আমি যে ডেবিট ক্রেডিট বোঝাচ্ছি এই রেফারেন্সটা কি, রেফারেন্স বলতে বোঝায় আপনি প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য একটা করে আলাদা আইডি দিবেন। সেই আইডি দিয়ে আপনি যখন অন্য জায়গায় আপনি সেটা যে ট্রানজাকশনটা ব্যবহার করবেন, সে ব্যবহার করার সময় আপনি সেই আইডিটা ব্যবহার করবেন, যাতে করে বোঝা যায় এই আইডির জন্য এই ট্রানজাকশন ব্যবহার করা হয়েছে। যেমন এখানে ক্যাশ যদি আমি দেখি, ক্যাশের জন্য 101 ব্যবহার করা হয়েছে, পরে যখন আমি ক্যাশ ব্যবহার করেছি সেখানে 101, তারপরে যে ক্যাশ 101, মানে এখানে আমি এই পুরো টেবিলে যতগুলো ক্যাশ ব্যবহার করেছি সবগুলোর জন্য 101 ব্যবহার করেছি। আচ্ছা, এগুলো আমরা কিভাবে সহজে দিতে পারি, এগুলো মুখস্থ রাখবো না, এগুলো মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রাখার কোনো দরকার নেই। এগুলো আপনার নিজেদের ইচ্ছা মতো দিবেন, নিজেদের ইচ্ছা মতো কাজে লাগাবেন। কিন্তু আপনি যেটার জন্য যেটা ঠিক করবেন সেই ট্রানজাকশনের জন্য পরবর্তীতে যেন আপনি সেম জিনিস ব্যবহার করেন সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই রেফারেন্সগুলো সহজভাবে বোঝানোর জন্য বা সহজে মনে রাখার জন্য রেফারেন্স আইডি হিসেবে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো, আমরা যদি এখান থেকে ক্যাশকে 101 ধরি, অ্যাকাউন্টস রিসিভেবলকে 102, ইকুইপমেন্টসকে 103 অথবা 104, সিরিয়ালি ধরি, এখানে 103 ধরি, সাপ্লাইসকে 104 ধরি। আবার নোটস পেয়েবলের ক্ষেত্রে আমরা যদি নোটস পেয়েবলকে 201, অ্যাকাউন্টস পেয়েবলকে 202, আবার ওনার্স ক্যাপিটাল এখান থেকে আমরা যদি এটাকে 3 ধরি, মানে 30 থেকে শুরু করি 301, বা এরপর ওনার্স উইথড্রকে যদি আমরা 302 ধরি, ঠিক আছে। তারপর রেভিনিউকে 4 দিয়ে যদি শুরু করি, মানে 401, 402, ঠিক আছে, এরকম বলে থাকি। আর যদি এক্সপেন্সকে যদি আমরা 5 থেকে শুরু করি তাহলে আর কি ব্যাপারটা সহজ হয়। এখানে একটা কথা বলে রাখি যে এই ব্যাপারটা কেন সহজ হয়, এখানে আমরা 1 ধরলাম এগুলোকে সব, আর এগুলোকে আবার ধরলাম যে এখানে 2, আবার এটাকে ধরলাম 3, আবার এখানে 4, 5, এই দুটো কেন আলাদা ধরলাম। আচ্ছা, এই দুটো আলাদা ধরার কারণ হলো, রেভিনিউর ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র এক ধরনের রেভিনিউ হয় না। ক্যাশের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র সব জায়গায় ক্যাশ লিখতেছি, দেখেন ক্যাশ 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 সব জায়গায় ক্যাশ লিখছি, কিন্তু রেভিনিউ আর এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের আলাদা করে জিনিসটা বোঝাতে হয়। যেমন মনে করেন, আমি যদি দোকানদার হিসেবে একটা জিনিস বিক্রি করি, সেটাকে আমি কি লিখবো, সেলস রেভিনিউ, ঠিক আছে। আর যদি আমি উকিল বা ডাক্তার হিসেবে যদি আমার সার্ভিস প্রোভাইড করে থাকি টাকার বিনিময়ে, সেটাকে আমি সেলস রেভিনিউ লিখতে পারবো না, সেটাকে আমি লিখবো সার্ভিস রেভিনিউ। সুতরাং এই যে টার্মের আলাদা ব্যাপার, এই দুটো কিন্তু আমি সেম রেফারেন্স আইডি দিয়ে লিখতে পারি না, এই জন্য আমি এই দুটোকে আলাদা আইডি দিয়ে লিখবো। এই জন্য আমি এটাকে শুধুমাত্র 4 ধরেছি। আর এটাকে এক্সপেন্সের ক্ষেত্রেও সেম, যেমন আমি যদি অ্যাডভার্টাইজ এক্সপেন্স করে থাকি সেখানে আমরা লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। যদি আমি এইটাকে আমি যদি রেন্ট করে থাকি তাহলে রেন্ট এক্সপেন্স লিখবো, তারপর ইউটিলিটি করলে ইউটিলিটি এক্সপেন্স, তারপর ইন্টারেস্ট, আচ্ছা এটা আমি পরে আসতেছি, যদি স্যালারি দিয়ে থাকি তাহলে স্যালারি এক্সপেন্স, ঠিক আছে। এইভাবে করে আমরা মূলত এক্সপেন্সকে বিভিন্ন ধাপে ভাগ করতে পারি। এই জন্য এই পুরোটাকে আমরা 5 এর ঘরে রেখেছি, এই পুরোটাকে 4 এর ঘরে, এতটুকু 3। এটা মূলত সহজেই বোঝার টেকনিক, ঠিক আছে। আপনি যে কোনো ধরতে পারেন, আপনি যে কোনো হচ্ছে, আপনি যদি রেফারেন্স এটাকে যদি 1001, এটাকে যদি 2000, 3000, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, যদি এইভাবে করে ধরেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জন্য
পরবর্তী ট্রানজ্যাকশনগুলোর আইডি যেন সেম হয়, মানে এরকম ক্যাশ এখানে 101, এখানে যেন ক্যাশ 102 না হয়ে যায়। এখানে 101 আছে, এখানে 101ই থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রেখে এখন আপনি আপনার নিজের সুবিধার্থে সেই জিনিসটা সাজিয়ে ফেলেন। এরপর আমরা 3 নম্বর ট্রানজ্যাকশনে যাই। 3-এ বলা হয়েছে পেইড $11,000 ক্যাশ টু বাই ইকুইপমেন্ট। মানে কি, এখানে যদি আমরা দেখি টেবলের সামারিতে, মানে ক্যাশ থেকে আমাদের 11,000 টাকা চলে গেছে, আর ইকুইপমেন্টে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে $11,000। তাহলে আমরা ক্যাশ কি জানি, ক্যাশ অ্যাসেটস, আর ইকুইপমেন্টস কি, ইকুইপমেন্টের অ্যাসেট। তাহলে এখন কি হবে ব্যাপারটা? আচ্ছা, তাহলে ইকুইপমেন্টের ক্ষেত্রে প্রথমে ক্যাশের ক্ষেত্রে দেখি অ্যাসেট কি হয়েছে, কমেছে, আর ইকুইপমেন্টসের ক্ষেত্রে অ্যাসেট কি হয়েছে, বেড়েছে। তাহলে ক্যাশের ক্ষেত্রে যদি অ্যাসেটস হিসেবে ইনক্রিজ হয়, না, ক্যাশের ক্ষেত্রে কি হয়েছে, অ্যাসেট ডিক্রিজ হয়েছে। দেখেন এই যে 11,000 কমে গেছে, মাইনাস, তার মানে কি ডিক্রিজ হয়েছে। তো ডিক্রিজ হলে কি ব্যাপারটা কি, যে অ্যাসেট ডিক্রিজ, যদি অ্যাসেট ডিক্রিজ হয় তাহলে ব্যাপারটা হবে ক্রেডিট। যদি অ্যাসেট ডিক্রিজ হয়ে থাকে তাহলে ব্যাপারটা হবে ক্রেডিট। এই দেখেন এখানে ক্যাশ বলা হয়েছে ক্রেডিট, আর ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা কি লিখেছি এখানে প্লাস 11,000। তাহলে যদি ইকুইপমেন্ট অ্যাসেট হিসেবে ইনক্রিজ হয় সেটা কি হবে, ডেবিট হবে। এই দেখেন ডেবিট। এই শর্টকাট টিপস ধরে যদি আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশন টেবুলার সামারির সাথে মিলিয়ে পড়েন তাহলে দেখবেন সো মাচ ইজি হয়ে গেছে, ঠিক আছে? এটা অনেক ইজি হয়ে যাবে, আপনি শুধুমাত্র একটু মিলিয়ে আর কি দেখবেন। এবার 4-এ আসি। আচ্ছা, 4-এ বলেছে কি পেইড টু 1,200 ক্যাশ ফর দ্য এপ্রিল অফিস রেন্ট। আচ্ছা, এখানে তাহলে কি হবে যে ক্যাশ থেকে 1,250 টাকা চলে যাবে। আচ্ছা, 1,200 টাকা চলে যাবে ক্যাশ থেকে, আর কি হবে সেটা এক্সপেন্স হিসেবে রেন্ট এক্সপেন্স হবে। তাহলে এখানে ক্যাশ কি অ্যাসেট, এখানে কি হয়েছে, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ হয়েছে, তাই তো? যে অ্যাসেট ডিক্রিজ হয় তা কি হবে, এখানে অ্যাসেট ডিক্রিজ মানে কি ক্রেডিট। এখানে কি ক্যাশ ক্রেডিট হয়েছে, এই দেখেন ক্যাশ হয়ে গেছে কি ক্রেডিট। আর রেন্ট এক্সপেন্স কিসের মধ্যে পড়ে, এই যে এক্সপেন্স এই 1,200 টাকা এক্সপেন্স পড়ে ওনার্স ইকুইটির মধ্যে। আর ওনার্স ইকুইটি যদি ডিক্রিজ হয় তাহলে সেটা কিসের মধ্যে পড়ে, ডেবিটের মধ্যে। এই দেখেন রেন্ট এক্সপেন্স ডেবিট। বুঝে গেছে কথা না? আচ্ছা, এখন বলতে পারেন যে এখানে আমরা ক্যাশকে কেন আগে লিখলাম না, বা রেন্ট এক্সপেন্সকে কেন আগে? আচ্ছা, এটা শুধুমাত্র সাজানোর জন্য, যে ডেবিটকে আমি আগে লিখবো দেখতে সুন্দর দেখাবে, ক্রেডিটকে আমি পরে লিখবো, ব্যাপারটা এরকম আর কি। এই জন্য আর কি, এছাড়া কিছু না, আপনি উল্টোপাল্টা করে লিখলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, 5-এর জন্য দেখি সাপ্লাইজ। এবার 5-এ কি বললো এবার, যে পেইড $1,450 ফর সাপ্লাইজ, ঠিক আছে? মানে 1,450 টাকা ক্যাশ থেকে চলে গেছে, আর সেটা সাপ্লাইসের মধ্যে ইনক্রিজ হয়েছে। তাহলে দুইটাই অ্যাসেট, একটা ডিক্রিজ হয়েছে আর একটা ইনক্রিজ হয়েছে। তো ক্যাশের জন্য যদি অ্যাসেট ডিক্রিজ হয় তাহলে সেটা কি হবে, ক্রেডিট। এই যে ক্যাশের জন্য ডিক্রিজ মানে কি ক্রেডিট, আর সাপ্লাইসের জন্য ইনক্রিজ হয়েছে তার মানে কি ডেবিট। এই তো ডেবিটের মধ্যে আসছে, ঠিক আছে? এইভাবে করে সবগুলো ট্রানজাকশন হবে। আচ্ছা, 6-এর জন্য বলেছে পারচেজ $600 অ্যাডভার্টাইজিং ইন দ্য ডেইলি হেরাল্ড অন অ্যাকাউন্ট। মানে কি বাকিতে কিনেছে, $600 কি করেছে, বাকিতে কিনেছে। তার মানে এই যে এখানে আমরা দেখি $600 সে এক্সপেন্সে খরচ করেছে, কিন্তু সেটা বাকিতে। তাহলে ওনার্স ইকুইটি কি হয়েছে, মাইনাস মানে কমেছে, আর লায়াবিলিটিস কি বেড়েছে। তো ওনার্স ইকুইটি কমা মানে কি ডেবিট। এই দেখেন ওনার্স ইকুইটি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কি হয়েছে, ডেবিটের ঘরে আসছে, ঠিক আছে? এই দেখেন ডেবিটের ঘরে আসছে, ঠিক আছে? এই যে ডেবিটের ঘরে। আর অ্যাডভার্টাইজিং পেয়েবল তার মানে কি অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাডভার্টাইজিং পেয়েবল, ঠিক আছে? সেটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হলে কি হয় যেন, ক্রেডিট। এই দেখেন ক্রেডিট। বুঝা গেছে? আচ্ছা, এখানে অ্যাডভার্টাইজিং পেয়েবল কেন লিখলাম? আচ্ছা, অ্যাডভার্টাইজিং পেয়েবল লিখলাম, এটা মূলত অ্যাকাউন্টস পেয়েবল অনেকগুলো ভাগ হয়ে থাকে। আমি যদি ইউটিলিটি নিয়ে থাকি, পরে যদি আমার মনে না থাকে যে আমি কি জন্য এই টাকাটা বাকি রেখেছিলাম, আমি যদি শুধু লিখে রাখি অ্যাকাউন্টস পেয়েবল, কিন্তু কেন আমি রাখলাম, কি জন্য রাখলাম, এখানে যদি আমি জার্নাল দেখি, আমি যদি এখানে লিখে রাখি অ্যাকাউন্টিং পেয়েবল, তো অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে আমি পরে কি জন্য এটা বাকি রাখছি সেটা মনে থাকবে না। আমার যেন মাসের শেষে গিয়ে মনে থাকে যে আমি এই কারণে টাকাটা বাকি রেখেছিলাম, এই জন্য আমি এখানে রাখছি। এখানে যদি আমি অ্যাডভার্টাইজের জন্য টাকাটা বাকি রেখেছিলাম, তাই এখানে আমরা লিখে রেখেছি অ্যাডভার্টাইজিং পেয়েবল। যদি ইউটিলিটির জন্য বাকি রাখতাম, লিখতাম ইউটিলিটি পেয়েবল, ঠিক আছে? আচ্ছা, এবার 7-এ আসি। 7-এ বলা হয়েছে পারফর্ম সার্ভিসেস ফর $18,000, cash of $2,000 was received from customer and the balance of $16,000 was billed to the customer on account। মানে বলেছে 18,000 টাকার সার্ভিস আমি দিয়েছি, 2,000 টাকা আমাকে ক্যাশ পেয়েছি, আর বাকি 16,000 টাকা আমাকে বলেছে পরে দিবে। তার মানে কি, আমি রেভিনিউ করেছি $18,000,
ক্যাশ আমার 2,000 টাকা বেড়েছে, আর অ্যাকাউন্টস রিসিভেবল আমি পরে পাবো সেটা 16,000 টাকা বেড়েছে। তার মানে কি ওনার সিকিউরিটি ইনক্রিজ হয়েছে আর অ্যাসেট দুই জায়গায় ইনক্রিজ হয়েছে। তাহলে যদি অ্যাসেট ইনক্রিজ হয় তাহলে আমরা কি জানি ডেবিট। এই যে অ্যাসেট ইনক্রিজ হয়েছে তার মানে কি এই তো ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল এটাও কি অ্যাসেটের মধ্যে পড়ে, অ্যাসেট এখানেও ইনক্রিজ হয়েছে তার মানে কি এটাও ডেবিটের মধ্যে পড়বে। আর রেভিনিউ ওনার্স ইকুইটি, রেভিনিউ কিসের মধ্যে পড়ে ওনার্স ইকুইটি। আচ্ছা এই যে রেভিনিউ এই যে এখানে, ঠিক আছে। তো রেভিনিউ কি হবে যদি প্লাস হয় তাহলে কি হবে এই তো ক্রেডিট, বোঝা গেছে এই তো ক্রেডিটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা আটে আসি, আটে বলেছে কি ক্যাশ উইথড্রয়াল অফ $400 বাই ওনার ফর পার্সোনাল ইউজ। এখানে কি ইজি যে ক্যাশ থেকে 800 চলে যাবে, কত কথা বললো 800 না কত কথা বললো 400, ক্যাশ থেকে 400 চলে যাবে, এখানে যে ক্যাশ 400 চলে যাবে আর ওনার্স উইথড্রোর মধ্যে 400 মাইনাস হবে। তাহলে এখানে অ্যাসেটও ডিক্রিজ হয়েছে, তারপর ওনার্স উইথড্রো মানে ওনার্স ইকুইটিও ডিক্রিজ হয়েছে। তার মানে কি এখানে এই যে ক্যাশের এখানে তাহলে কি হবে ক্যাশ অ্যাসেট হিসেবে ডিক্রিজ হলে কি হবে ক্রেডিট, এই যে ক্যাশ ক্রেডিট। আর যদি ওনার্স উইথড্রো এটাও ডিক্রিজ হয়েছে তার মানে কি যে ওনার্স ইকুইটি ডিক্রিজ মানে কি ডেবিট, এই যে ডেবিট, ঠিক আছে। আচ্ছা এরপর আসি ইউটিলিটি এক্সপেন্স, কি বলেছে এখানে যে পেইড ইউটিলিটি বিল ফর দ্য মান্থ $2,000, মানে কি ক্যাশ থেকে 2,000 চলে গেছে আর ইউটিলিটি এক্সপেন্স এটাও গেছে। এটা আপনারা বুঝবেন যে এখানে ক্যাশ মানে কি অ্যাসেট ডিক্রিজ, এখানে ক্যাশ কি করলো যে এখানে ক্যাশ অ্যাসেট হিসেবে কমেছে, তো কমলে কি হয় ক্রেডিট। আর ইউটিলিটি এক্সপেন্সের বেলায় আমরা এখানে এক্সপেন্স কিন্তু আমার বেড়ে গেল, এক্সপেন্স বেড়ে গেছে মানে আমাদের এক্সপেন্সের টাকাটা বেশি খরচ হয়েছে, সুতরাং এখানে আমরা যেহেতু বেশি খরচ হয়েছে সেখানে আমরা ডেবিট লিখবো। এক্সপেন্স মানে ডেবিট মূলত আর কি, এটা মনে রাখবেন, ঠিক আছে। এই ক্রেডিটটা আমরা আপাতত কেটে দিই, ক্রেডিট আমরা সাধারণত লাগে না, এক্সপেন্স মানে কি ডেবিট সবসময়, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্সপেন্স তাহলে কি হলো 2,000 টাকা, এই তো সবসময় ডেবিট। আচ্ছা এরপরে আমরা যদি দেখি তাহলে এরপর ট্রানজাকশন কি বলা হয়েছে, আচ্ছা এরপর বললো যে পেইড, বলো যে আমরা যে 6 নম্বর ট্রানজাকশনে যে 6 নম্বর ট্রানজাকশনে আমরা যে বাকি টাকা রেখেছিলাম $600, সেটা আমরা কি করেছি আমরা পূরণ করে দিয়েছি, ঠিক আছে, মানে টাকা দিয়ে দিয়েছি। তাহলে এই যে 600 টাকা কি করলাম আমাদের ক্যাশ থেকে চলে যাবে আর অ্যাকাউন্টস পেয়েবল থেকে 600 টাকা এখানে মাইনাস হবে। তো অ্যাকাউন্টস পেয়েবল কি লায়াবিলিটিস, তো লায়াবিলিটিসও কমে গেল অ্যাসেটও কমে গেল। তাহলে অ্যাসেট কমলে কি হয় দেখি তো, অ্যাসেট কমলে হয় ক্রেডিট, এই তো ক্যাশ কি হলো ক্রেডিট হলো, আর যদি লায়াবিলিটিস কমে যায় তাহলে যদি কমে যায় তাহলে কি হবে ডেবিট। এই তো লায়াবিলিটিস কই গেল, এই তো যে অ্যাডভার্টাইজিং পেয়েবল সেটা কি হলো এই 600 টাকা ডেবিটের মধ্যে পড়েছে, ঠিক আছে। আচ্ছা এবার 11তে আসি, 11 বললো কি পেইড $40 অফ ইন্টারেস্ট অন দ্য ব্যাংক লোন অবটেইন ইন ট্রানজাকশন 2, মানে এই যে 2 নম্বরে আমরা যে 7,000 টাকা নিয়েছিলাম সেটা ইন্টারেস্ট আমরা কি করেছি $40 দিয়েছি। আচ্ছা এখানে একটা কথা হলো যে আমরা অনেকেই মনে করি $40 আমাদের পুরো টাকা থেকে মানে আমাদের নোটস পেয়েবল থেকে মাইনাস হবে, না নোটস পেয়েবল থেকে মাইনাস হবে না, কারণ আমরা যখন আমরা যে ইন্টারেস্ট থাকে এটা যখন আমরা পরিশোধ করি আমরা কিন্তু আমাদের টাকা শোধ হয় না, আমাদের সেই টাকার উপরে যে সুদ আসে যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টটা আমাদের পরিশোধ হয়, ঠিক আছে। তো এটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স। এই তো তাহলে আমরা কি করবো $40 ক্যাশ থেকে যাবে আর এক্সপেন্স থেকে যাবে কত 40, তাহলে এটা ওনার সিকিউরিটি অ্যাসেট, অ্যাসেটও কমেছে আর ওনার সিকিউরিটি এক্সপেন্স কি এই দেখেন ওনার সিকিউরিটি তাহলে কমছে কি হয়, ওনার সিকিউরিটি কমলে কি হয় ডেবিট হয়। এই তো তাহলে কি লিখলাম ক্যাশ কি হলো ডেবিট হয়েছে, ঠিক আছে, সরি এক্সপেন্স কি হয়েছে এখানে ডেবিট হয়েছে, এই দেখেন এক্সপেন্স কি হবে ডেবিট আর এখানে ক্যাশ থেকে যদি কমছে অ্যাসেট তাহলে কি হবে সেটা ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা এবার আসি 12তে বললো কি পেইড এমপ্লয়ি স্যালারিজ অ্যান্ড ওয়েজেস $6,400, ঠিক আছে, মানে 6,400 টাকা ক্যাশ থেকে যাবে, এই তো ক্যাশ থেকে গেছে 6,400 আর এখানে তো এক্সপেন্সের মধ্যে 6,400 হয়েছে। তাহলে অ্যাসেট হিসেবে ক্যাশ অ্যাসেট হিসেবে কমে গেছে, তো অ্যাসেট কমলে কি হয় এখানে দেখেন তো ক্রেডিট হয়, এই তো ক্যাশ কি হলো ক্রেডিট আর স্যালারি এক্সপেন্স কি হয় সবসময় ডেবিট, ঠিক আছে। আচ্ছা এরপর হলো যে 13 নম্বরে বলেছে কি রিসিভ 12,000 ক্যাশ ফ্রম কাস্টমার বিল ইন ট্রানজাকশন 7, এই যে 7 আমার কাছ থেকে যে 16,000 টাকা বাকি রেখেছিল এক কাস্টমার সে আমাকে সেখান থেকে 12,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে ক্যাশে আমার 12,000 টাকা প্লাস হবে, ক্যাশে 12,000 টাকা প্লাস হবে আর এই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে 12,000 টাকা কমে যাবে, তাহলে অ্যাসেট ক্যাশ হিসেবে প্লাস আর অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে মাইনাস। তাহলে অ্যাসেট কি হবে একবার হবে ইনক্রিজ মানে কি ডেবিটে কার হয়েছে ক্যাশের হয়েছে ডেবিটের মধ্যে, আর অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে ক্যাশ কি হয়েছে ডিক্রিজ আর অ্যাসেট ডিক্রিজ হয়েছে, তো অ্যাসেট ডিক্রিজ মানে কি ক্রেডিট, এই তো
ক্রেডিট। বুঝা গেছে? এইভাবে যদি পড়েন, বিশ্বাস করেন জেনারেল জার্নাল অনেক ইজি। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা ট্রায়াল ব্যালেন্স এবং লেজার বুক লিখবো, সেটা আমরা দেখবো। এক ভিডিওতে সব দিলে অনেক ভিডিও লেংদি হয়ে যাবে, দেখতে ইচ্ছা করবে না, আর আপনার ধৈর্য হারা হয়ে পড়বে। এই জন্য আজকে এখানে থাকলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, স্প্রেড পিস।